ওকে, তাহলে আমরা আজকে লেকচারটা শুরু করতে পারি। তোমাদের স্ক্রিনে সব দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমাদের আজকের টপিক যেটা আমরা গতদিন টেন্স আমরা স্ট্রেস স্ট্রেনের সংজ্ঞা দেখছি, স্ট্রেস স্ট্রেনের ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখেছি। আমরা আজকে দেখবো যেটা, সেটা হলো ম্যাক্সিমাম স্ট্রেন্থ বা ম্যাক্সিমাম স্ট্রেস। সো ম্যাক্সিমাম স্ট্রেসটা বোঝার জন্য আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে প্রেজেন্ট করাই সবচেয়ে বেটার আমার মতে। সো ম্যাক্সিমাম স্ট্রেসটা আসলে কি? সো ম্যাক্সিমাম স্ট্রেসটা হলো, আমরা যদি কোন একটা ম্যাটেরিয়ালের ইঞ্জিনিয়ারিং স্ট্রেস এবং ইঞ্জিনিয়ারিং স্ট্রেনকে গ্রাফিক্যালি প্লট করি, তাহলে দেখবা যে একটা সার্টেন পয়েন্ট এম এ পৌঁছাইছে, তাই না? সার্টেন পয়েন্ট এম এ পৌঁছানোর পরে আমরা যখন আরো স্ট্রেন্থ বাড়াচ্ছি, তখন সেটা কিন্তু আস্তে আস্তে কার্ভটা ড্রপ করতে করতে এফ পজিশনে চলে আসছে। তো আসলে এই এই যে গ্রাফটা এরকম পাওয়ার পিছনে কারণ কি? এর পিছনে ম্যাটেরিয়ালের কি ধরনের ডিফর্মেশন হচ্ছে বা ম্যাটেরিয়ালের অবস্থা কি হচ্ছে, সেটা জানার জন্য আমরা যেটা করব সেটা হলো একটা মেটেরিয়ালকে চিন্তা করলাম। এই একটা মেটালের একটা খন্ড আছে আমাদের কাছে। আমরা যখন ইঞ্জিনিয়ারিং স্ট্রেন প্রাথমিকভাবে অ্যাপ্লাই করছি, তখন কি হচ্ছে দেখো, যে স্ট্রেস বাড়ার সাথে সাথে স্ট্রেন বাড়তেছে বা স্ট্রেন বাড়ার সাথে সাথে স্ট্রেস আস্তে আস্তে বাড়তেছে। সো যখন আস্তে আস্তে বেড়ে বেড়ে 8 পর্যন্ত ছিল হলো এর ইলাস্টিক ডিফর্মেশন, অর্থাৎ এই পর্যায়ে যদি আমরা ওটার লোডটা সরিয়ে নিতাম, তাহলে সে আবার আগের অবস্থায় ফেরত আসতো। বাট ইটস নো মোর, আমরা আরো লোড অ্যাপ্লাই করে ফেলছি, তাই না? সো ইটস নট পসিবল এনিমোর। সো যেটা হচ্ছে সেটা হলো, আরো লোড অ্যাপ্লাই করার ফলে এটা আস্তে আস্তে ইলংগেটেড হওয়া শুরু করছে। দেখো, এই ম্যাটেরিয়ালটা আগে যে অবস্থা ছিল, এখন অনেকটাই ইলংগেটেড অবস্থায় আছে। আমরা এরপরেও যদি আরো ফোর্স অ্যাপ্লাই করি, এর যদি আরো স্ট্রেন বাড়াই এবং সাথে স্ট্রেস বাড়ে, তাহলে কি হবে? একটা সার্টেন পয়েন্টে দেখো এখানে ফ্র্যাকচার তৈরি হওয়া শুরু করছে। এই ফ্র্যাকচারটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এই এম পয়েন্টের থেকে, ঠিক আছে? আমরা সেটাকে বলছি, এই পয়েন্টটাকে বলছি ম্যাক্সিমাম স্ট্রেস, ঠিক আছে? এরপরে যদি আমরা আরো ফোর্স অ্যাপ্লাই করি, আস্তে 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 এটা এই এফ পয়েন্টে পৌঁছাবে, যেটাকে আমরা বলতেছি ফ্র্যাকচার অর আলটিমেট স্ট্রেংথ, ঠিক আছে? স্যার ওইটা ফোর্স অ্যাপ্লাই করব কোথায়? এটা মেটালের কোথায় ফোর্স অ্যাপ্লাই করে? টেনসাইল ফোর্স কোথায় অ্যাপ্লাই করে? তুমি কি গত ক্লাসে ছিলে? জি স্যার। গত ক্লাসে থাকলে তো জানার কথা, নাকি চালু করে দিয়ে রেকর্ডিং চালু করে দিয়ে চলে গেছিলাম? এই একটা ম্যাটেরিয়াল, এইটাকে যদি আমরা এই পাশে ধরে টানি আর এই পাশে ধরে টানি, তাহলে সেটা হলো টেনসাইল স্ট্রেংথ, তাই না? তখন আমরা সেটাকে বললাম যে এটা হলো টেনসাইল স্ট্রেংথ বা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তো ফোর্স কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে? দুই পাশে ধরে টানা হচ্ছে তো বেসিক্যালি, তাই না? তোমরা ওকে, সো আস্তে আস্তে এখানে ফ্র্যাকচার তৈরি হবে। আমরা এরপরে যেটা দেখবো সেটা হলো ইয়েল্ড স্ট্রেংথ। সো আমরা যদি এই আগের গ্রাফের একটা ক্ষুদ্র অংশ নিয়ে চিন্তা করি, যেখানে ইলাস্টিক ডিফর্মেশন হয়েছে, তো দেখবা যে এই যে গ্রেড আউট যে এরিয়া, এখানে আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন্থ যখন অ্যাপ্লাই করি, স্ট্রেস স্ট্রেন্থ অ্যাপ্লাই করলে দেখবা যে আস্তে আস্তে লিনিয়ারলি এটা বাড়ছে, তাই না? লিনিয়ারলি বেড়ে চলছে। বাট হোয়াট হ্যাপেন ইজ, যদি আমরা এই পয়েন্ট পর্যন্ত যদি আমরা লোডটা দিয়ে এবং ওই সময় লোডটা সরাই নিয়ে যাই, তাহলে এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। ইটস ভেরি ইজি। বাট আমরা যদি তারপরেও লোড অ্যাপ্লাই করতে থাকি, কন্টিনিউয়াসলি লোড অ্যাপ্লাই করতে থাকি, তাহলে যেটা হবে সেটা হলো এই অবস্থায় উপনীত হবে, ঠিক আছে? সো এই অবস্থা থেকে এর আসলে ফেরত আসার কোনো উপায় নেই। দিস ইজ নট রিটার্নেবল, রিভার্টেবল, ঠিক আছে? ইউ ক্যান নট রিভার্ট ফ্রম হিয়ার। সো এটাকে যদি আমরা লিনিয়ারলি প্রেজেন্ট করি,
তাহলে এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি যে এখান থেকে যখন আমরা যদি আমরা মানে মেইন যে ইলাস্টিক ডিফর্মেশন এবং প্লাস্টিক ডিফর্মেশনের মাঝে যে ডেভিয়েশনটা সেটা আসলে 0.002%। সো এটাকে আমরা বলতেছি যে এটা হলো তোমার ইয়েল্ড স্ট্রেংথ, অর্থাৎ এই পয়েন্টে এই ডিফর্মেশনটুকুর জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে বা এই ডিফর্মেশনটুকু যে কারণে হয়েছে সেটাকে আমরা বলছি ইয়েল্ড স্ট্রেংথ, ঠিক আছে, বা ইয়েল্ড স্ট্রেস বলে সময় স্ট্রেংথ স্ট্রেস আমরা সিমিলার ফ্যাশন ইউজ করব। সো দিস ইজ দ্য ইয়েল্ড স্ট্রেংথ। এখানে তোমাদেরকে মার্জিন দিয়ে দেখানো হয়েছে রিয়েল স্ট্রেংথ। সো আমরা একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখি। তো ধরো এটা কিছুটা ম্যাথমেটিক্স ইফ ইউ ওয়ান্ট টু সে। ধরো তোমাকে একটা স্পেসিমেন দেওয়া হলো, যে স্পেসিমেন এর ডায়ামিটার, একটা মেটাল স্পেসিমেন যার ডায়ামিটার হলো 100 মিলিমিটার 100 মিলিমিটার, যার লেন্থ হলো 1 মিটার এবং যাতে 3000 কিলো নিউটন 3000 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এখন তোমার কাছে প্রশ্ন হলো যে মেটেরিয়ালটা আসলে ফেল করবে কিনা। তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো ধারণা থাকলে বলতে পারো, কারণ অলরেডি বেসিক টা পড়িয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আসলে বুঝে ফেলার কথা যদি তোমরা ক্লাসে থাকো। কালকেও তো অনেকে মানে ক্লাসের যে মাঝপথে গত দিনও ডাকলাম অনেককে, বাট দে ওয়ার নট প্রেজেন্ট অ্যাকচুয়ালি। তারা রেকর্ডিং ক্লাসে চালু করে দিয়ে চলে গেছে, হাওয়া হয়ে গেছে। 5-6 জনকে, মানে একজনকে পেয়েছিলাম যে কজনকে কল করলাম। তো সেরকম হইলে পারার কথা না। এনিওয়ে, স্যার উইল দ্য পিস ফেল এটার মানে কি বোঝানো হয়েছে? ফেল মানে কি? ফেল মানে ব্যর্থ হওয়া। কোনো ম্যাটেরিয়াল যখন ফেল করে তখন আমরা সেটাকে কি বলি, বা সেটা কি হয় আসলে? ভেঙে যাইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে, সামথিং লাইক দ্যাট। ডিফর্ম হয়। হ্যাঁ, ডিফর্ম হয়ে যেতে পারে, সেই ব্যাপারটা, তাই না? মানে এমন পর্যায়ে ডিফর্ম হয়ে যাবে যেটাকে আর ইউজ করা যাবে না, তাই না? তো এখানে সেটাই জিজ্ঞেস করছে যে উইল দ্য পিস ফেল, পিসটা কি ফেল করবে কিনা। 3000 কিলো নিউটন যদি অ্যাপ্লাই করো, ধরো তুমি একটা বাড়ি বানাচ্ছ, সো সেই বাড়ির ভিতরে তুমি রড ইউজ করছো। তো সেই রড তো আসলে কেন ইউজ করছো? বাড়িতে মানুষ রড কেন ইউজ করে? মেটালিক রড কেন ইউজ করে? কাঠামোটা দৃঢ় করার জন্য। দৃঢ় করার জন্য। তার মানে কি, তার উপর যে স্ট্রেসটা পড়বে, তার উপর যে ফোর্সটা পড়বে, ইট সিমেন্ট বালির যে ফোর্সটা পড়বে, সেটা যাতে সে সাস্টেইন করতে পারে। তো এমন ফোর্স তুমি দিলে এবং এমন রড বা মেটালিক রড তুমি ইউজ করলে যে সেই ফোর্সটা সাস্টেইন করতে পারবে না, তখন কি হবে? ওর যা উদ্দেশ্য ছিল যে ওইটাকে ধরে রাখা, সে ধরে রাখতে পারবে না, সে বেঁকে যাবে এবং এক পর্যায়ে ফেল করবে, তাই না? সে ফেল মানে কি, আমাদের অকার্যকর অবস্থায় উপনীত হওয়া, মানে ওই রডটাকে আর আমরা ইউজ করতে পারবো না বা আমাদের ইন্টেন্ডেড অবস্থায় ইউজ করতে পারবো না। তো আমাদের বের করতে হবে যে ওই রডটা আসলে ফেল করবে কিনা। উইল দ্য পিস ফেল, পিসটা ফেল করার কোনো কারণ আছে কিনা, 3000 কিলো নিউটন রড সে নিতে পারবে কিনা, ঠিক আছে? সেজন্য আমরা কি করব, আমরা প্রথমেই স্ট্রেসের সূত্র পড়েছি, তাই না? স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো আমরা প্রথমে স্ট্রেস বের করবো। দেখো এখানে দেওয়া আছে যে স্ট্রেস মেগাপাস্কেল বাই হলো স্ট্রেন্থ, স্ট্রেস স্ট্রেন্থ গ্রাফ দেওয়া আছে। সো আমরা প্রথমে আগে স্ট্রেসটা বের করি। স্ট্রেসটা বের করলে কি হলো, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 3000 কিলো নিউটন, মানে 3000 ইন্টু 10⁻³ নিউটন বাই এর ক্রস সেকশনাল এরিয়া, ফোর্স বাই এরিয়া। এরিয়া হলো পাই আর স্কোয়ার, তাই না? বাই পাই বাই 4d স্কোয়ার। যেহেতু আমাদের ডায়ামিটার দেওয়া আছে, সরাসরি ডি ইউজ করতে পারো, ডায়ামিটারটা 2 দিয়ে ভাগ করে আরো ইউজ করতে পারো। সো এনিওয়ে, তো আমরা এটাকে যদি স্ট্রেস বের করি, তাহলে স্ট্রেসটা আমরা বের করলাম 381 মেগাপাস্কেল বা 381 ইন্টু 10⁶ প্যাসকেল। তো 381 মেগাপাস্কেল যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এই ছবিতে চলে আসি। এই ছবিতে দেখানো হয়েছে যে এই পার্টিকুলার ম্যাটেরিয়ালের ফেল করবে কত মেগাপাস্কেলে। সো আমরা যদি দেখি এর টপ পয়েন্ট হলো এটা, তাই না? আমি যদি অ্যানোটেট করে দিই, 250 বেশিতে অ্যারাউন্ড 280 হওয়ার কথা, তাই না?
এটা 280 হওয়ার কথা। সো 280 পর্যন্ত এ স্ট্রেস নিতে পারে, 281 মেগাপাস্কেল এরকমের স্ট্রেস সে নিতে পারে। তারপরে কি হয়েছে, তারপরে এ আস্তে আস্তে ফেল করা শুরু করছে, এই পয়েন্টে যায় সে আর লোড নিতে পারে না, তাই না, তার আর লোড নেওয়ার ক্ষমতা নাই। সো আমরা এখন যদি সেই হিসাবটা করি, দেখবো যে 280 মেগাপাস্কেলে ফেল করে। সো আমাদের আসছে স্ট্রেস হলো 381 মেগাপাস্কেল। তার মানে যদি আমরা এই পিসের উপরে 3000 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, দিস উইল নট সাস্টেইন। ঠিক আছে, সো দ্য পিস উইল অফ কোর্স ফেল, এটা ফেল করবে, 3000 কিলো নিউটন ফোর্স নেওয়ার মতো অবস্থায় নাই। এরপরে যেটা আছে সেটা হলো স্ট্রেস স্ট্রেন কার্ভস, সরি স্ট্রেস স্ট্রেন কার্ভস দেওয়া আছে, আর একটা পিস দেওয়া আছে। তোমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য ফাইনাল লেন্থ, ফাইনাল লেন্থটা আসলে কত, তাই না? সো এটা আমরা কিভাবে বের করতে পারি, এটাও পড়ানো হয়েছে কতদিন। ওই যে ওই সিস্টেমে স্যার, ওই যে 2100 কিলো নিউটন বাই ওই পায়ার স্কয়ার। আর তাদের এই লেন্থটা কিভাবে পাবো? স্যার বিকৃতি থেকে স্যার, স্ট্রেন থেকে স্যার। স্ট্রেনের সূত্র স্ট্রেনের সূত্র হচ্ছে স্যার Epsilon equal to del by L naught. del L by L not, ওকে, দ্যাট ইজ ঠিক আছে, সেটা সেটা বুঝতে পারছো। L1। তার মানে আমাদের যেটা করতে হবে সেটা হলো আগে স্ট্রেনটা ডিটারমাইন করতে হবে। তো আমাদেরকে স্ট্রেন যদি আমরা বের করতে পারি, আমরা জানি স্ট্রেন ইকুয়াল টু চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, তাই না? তো আমরা যদি চেঞ্জ অফ লেন্থ মানে হলো ইনিশিয়াল লেন্থ মাইনাস ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ। সো ইনিশিয়াল লেন্থ আমাদের দেওয়া আছে 1 মিটার, আমরা অলরেডি ইনিশিয়াল লেন্থ জানি। তার মানে যে সূত্র আমরা জানি সেটা হলো তোমার এপসিলন ইকুয়াল টু এল ফাইনাল লেন্থ মাইনাস ইনিশিয়াল লেন্থ বাই ইনিশিয়াল লেন্থ। এখন দেখো এইটে আর এইটে আমরা জানি 1 মিটার, তাই না? আমাদের এই গ্রাফে দেখো স্ট্রেন দেওয়া আছে। সো স্ট্রেন আমরা এখান থেকে বের করলে আমাদের শুধুমাত্র এলএফ টা বের করা লাগে, সো আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? সো এখন আমাদের মেইন ফোকাসটা হবে স্ট্রেনটা বের করা। স্ট্রেন বের করতে হলে আমাদের কি কি লাগে, এপসিলন বের করার জন্য আমরা কি কি লাগে আমরা জানি না, এপসিলন আমাদের বের করার কোনো সূত্র তোমাদেরকে দেখানো হয়নি। বাট একটা গ্রাফ দেওয়া আছে যেখানে স্ট্রেসের এগেইনস্টে স্ট্রেন দেওয়া আছে। তার মানে আমি যদি স্ট্রেসটা বের করতে পারি, সেই স্ট্রেসের স্ট্রেনটা কত সেটা আমরা বের করতে পারবো। কিভাবে? ধরো সার্টেন এই পয়েন্টে আমার যদি আমি জানি যে আমার যদি 250 স্ট্রেস বেরোয় 250 মেগাপাস্কেল, তাহলে সেটার দাগ টানলে আসে এই পর্যন্ত, তাই না? এখানে যদি আমি নিচে নামি, সো অবভিয়াসলি এই 0.5 হবে এর স্ট্রেন। তার মানে হলো আমি এই গ্রাফের থেকে স্ট্রেনটা বের করতে পারি। সো সেজন্য আমাদের স্ট্রেসটা বের করা হয়। সো আমরা ঠিক আছে, আমরা এখন স্ট্রেসটা বের করি নরমালি যেভাবে স্ট্রেসটা বের করি। স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। তো ফোর্স দেওয়া আছে হলো তোমার 2100 কিলো নিউটন, 2100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন বাই পাই আর স্কোয়ার। সো আমরা সেখান থেকে পেলাম 267 মেগাপাস্কেল। 267 মেগাপাস্কেল মানে অ্যারাউন্ড দিস পয়েন্ট, রাইট? সো এই পয়েন্টে যদি হয় তাহলে এই বরাবর যদি আমরা নিচে আসি, তাহলে আমরা কি পাচ্ছি যে স্ট্রেনটা 0.72 অ্যারাউন্ড, তাই না? এই পয়েন্টে আমরা স্ট্রেনটা পাচ্ছি। সো আমরা ধরে নিলাম স্ট্রেন এট 267 মেগাপাস্কেল ইকুয়াল টু 0.072 ইকুয়াল টু এলএফ মাইনাস এল নট বাই এল নট। এখন এলএফ আমাদের বের করতে হবে, এল নট আমরা জানি, এল নট হলো 1 মিটার। সো সেখানে যদি আমরা এই ফাইনাল লেন্থের হিসাবটা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই পিসের উপরে যদি আমরা 2100 কিলো নিউটন ফোর্স, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এর 1 মিটার লেন্থের থেকে ইলংগেটেড হয়ে এর লেন্থ হবে 1.072 মিটার। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা দেখবো যেটা, সেটা হলো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স বিফোর দ্য পিস yields
অর্থাৎ এটি ইয়েল্ড হওয়ার ম্যাক্সিমাম ফোর্সটা কত ফোর্সে এটা ইয়েল্ড স্ট্রেংথ সাস্টেইন করবে বা গেইন করবে, ঠিক আছে। তো আমরা দেখো এখান থেকে দেখতে পারি যে সে আসলে 210 মেগাপ্যাসকেল अराउंड 200 বলতেছো। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে ইয়েল্ড স্ট্রেস অ্যাকচুয়ালি 210 মেগাপ্যাসকেল। আমরা জানি কি ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, যেহেতু আমরা জানি স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, সো আমরা লিখব ফোর্স ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। তো আমরা ইয়েল্ড স্ট্রেস এখান থেকে 210 মেগাপ্যাসকেল তো পেলাম গ্রাফের থেকে। সো 210 ইনটু 10⁶ মেগাপ্যাসকেল থেকে প্যাসকেল করে নিলাম ইনটু এরিয়া পাই আর স্কয়ার। সেখান থেকে আমরা বের করতে পারবো ম্যাক্সিমাম ফোর্স আসবে আমাদের 1650 কিলোনিউটন। তার মানে 1650 কিলোনিউটন ফোর্স এ ম্যাক্সিমাম সাস্টেইন করতে পারে। এর বেশি দিলে এর ডিফর্মেশন শুরু হবে, মানে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হবে, ঠিক আছে। ভেরি ইজি। স্যার আর এর মান বলো স্যার আর মান এখানে 0.05 কেমনে হলো স্যার? এটা আর মানে কি, এখানে আর মানে কি, পাই আর স্কয়ারের আর মানে কি? আর ব্যাসার্ধ। ওই বলো, যে বলতেছে সে বলো, যার প্রশ্ন সে বলো। আর যদি হয় ব্যাসার্ধ, তাহলে সেই ব্যাসার্ধ এখানে কোথায় আছে? এইটা হলো ডায়ামিটার, আর এর এই অর্ধেক যেটুকু এইটুকু হলো ব্যাসার্ধ। তো ডায়ামিটার দেওয়া আছে 100 মিলিমিটার। তো ডায়ামিটার যদি 100 মিলিমিটার হয় তাহলে রেডিয়াস কত? স্যার 50 মিলিমিটার। 50 মিলিমিটার। তাহলে 50 মিলিমিটার যদি হয় আমরা এটাকে মিলিমিটারে রাখতে পারবো? যখন প্যাসকেল ইউজ করতেছি 1000 দিয়ে ভাগ দিছি। 1000 দিয়ে ভাগ দিতে হবে। জি এই স্যার, সূত্রটা তো বুঝতে হবে আগে। জি ওকে, স্যার, থ্যাংক এরপরে পয়জনস রেশিও তোমরা অলরেডি পড়ে আসছো, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। একটা জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে যে পয়জনস রেশিও হলো কোনো বস্তুর উপরে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, পয়জনস সাহেব বলতে যাচ্ছে যে তার ডিফর্মেশন সব দিকে সমানভাবে হয়। তার মানে যতটুকু ইলংগেট হবে ঠিক ততটুকু এর থিকনেস কমে যাবে, তাই না? তো সেটাকে উনি একটা কি বলে রেশিওর মাধ্যমে দেখাইছে, সেটাকে আমরা বলতেছি পয়জনস রেশিও। নিউ ইকুয়াল টু আমরা বলতে পারি যে মাইনাস এপসিলন এল বাই এপসিলন। সো এটা আসলে নেগেটিভ ভ্যালু ধরা হয়, যেহেতু তোমার গ্রাফে যদি আমরা প্লট করি, সো দিস গোস এন্ড দ্যাট ডিরেকশন নেগেটিভ কোঅর্ডিনেট। সো আমরা আমাদের এটা আসলে ততটা জরুরি না, বাট পয়জনস রেশিও যেহেতু তোমরা অলরেডি পড়ে ফেলছো, জাস্ট তোমাদেরকে স্মরণ করে দিলাম যে এটাও আসলে দরকার হয় অনেক সময় ম্যাটেরিয়ালের প্রপার্টি বিবেচনার ক্ষেত্রে। যেহেতু মেটালের পয়জনস রেশিও অ্যারাউন্ড 0.33, সিরামিকের 0.25 এবং পলিমারের 0.4। আরেকটা স্পেশাল রিলেশনশিপ আছে আইসোট্রপিক ম্যাটেরিয়ালের সাথে, এটা তোমাদের দরকার নাই, জাস্ট আমি লিখে রাখছি, এটা তোমাদের না পড়লেও হবে, এটুকু ইগনোর করো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো ডাক্টিলিটি। সো এই ডাক্টিলিটি বিষয়টা সবারই জানার কথা। ডাক্টিলিটি মানে কেউ বলতে পারবা? স্বচ্ছতা, কি মানে মানে ব্রাইটনেস যেটা আর কি স্যার। ডাক্টিলিটি ব্রাইটনেস কেমন হয়? কি জানি স্যার, একটা দেখছিলাম কোথায় জানি। ডাক্টিবিলিটি মানে হলো নমনীয়তা, সেটা আসলে কতটা নমনীয় সেটা বের করা হয়, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তু যদি ডাক্টাইল হয় তাহলে এর ইলাস্টিক ডিফর্মেশন এবং প্লাস্টিক ইলাস্টিক ডিফর্মেশন অনেক বেশি, ঠিক আছে। নর্মাল থেকে ইলাস্টিক ডিফর্মেশন এবং প্লাস্টিক ডিফর্মেশন অনেক বেশি হয়। যেমন ধরো কপার বা তামা, তাই না? তামার তার ইউজ করি না আমরা। তো তামার তার কিভাবে বানানো হয়? তারকে এই তামার একটা খণ্ডকে একটা ছোট্ট সরু কি বলে একটা চ্যানেলের ভিতর দিয়ে টান দেওয়া হয়, টান দিলে ওটা লম্বা হয়ে আস্তে আস্তে তারে রূপান্তরিত হয়, রাইট? সো এটা আসলে সম্ভব হয় তার ডাকটাইল প্রপার্টির কারণে, ঠিক আছে। সো কোনো বস্তু ডাক্টিলিটি বেশি হয়, কোনো
বস্তুর ডাক্টিলিটি কম হয়। সো যে বস্তুর ডাক্টিলিটি বেশি তার ইলংগেশন ক্ষমতাও বেশি বা ইলংগেশন পার্সেন্টেজও তত বেশি। যার ডাক্টিলিটি কম তার ইলংগেশনও কম। এখানে সেটাই দেখানো হচ্ছে যে স্ট্রেস স্ট্রেন যদি টেনসাইল স্ট্রেস ভার্সেস স্ট্রেস আমরা যদি প্লট করি, তো দেখবা যে যার ডাক্টিলিটি বেশি, যেমন এই সবুজ গ্রাফের ক্ষেত্রে দেখবা তার আসলে ইলংগেশনও অনেক বেশি। অর্থাৎ স্ট্রেস দেওয়ার পরে স্ট্রেন দেওয়ার পরেও স্ট্রেস স্ট্রেন কার্ভে দেখতেছি আমরা তার ইলংগেশন অনেক দূর পর্যন্ত হয়েছে। অন্যদিকে এই যে নীল কালি দিয়ে যে গ্রাফটা প্লট করা, দেখবা যে এর ইলংগেশন আসলে হয়েছে কম। সো দিস ইজ দ্য লোয়েস্ট ডাকটাইল ম্যাটেরিয়াল। ঠিক আছে, সো ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলো বা ডাক্টিলিটি বেশি সেগুলোর ইলংগেশন বেশি হয়। পার্সেন্টেজ অফ ইলংগেশন আমরা এইভাবে বের করতে পারি, অলরেডি তোমরা জানো। স্ট্রেনের সাথে জাস্ট 100 দিয়ে গুণ করে দিলে আমরা পার্সেন্টেজ ইলংগেশন বের করতে পারবো। পার্সেন্টেজ রিডাকশন ইন এরিয়াও আমরা বের করতে পারবো সেম ফ্যাশন। এরপরে যেটা আছে সেটা হলো টাফনেস। সো টাফনেস ব্যাপারটা তোমরা সবাই বুঝতে পারছো, বাট আমরা যখন ইঞ্জিনিয়ারিং টার্মে ইউজ করব তখন আসলে আমাদের একটা মেজারমেন্ট করার উপায় লাগবে যে আসলে আমরা কিভাবে বুঝবো যে একটা ম্যাটেরিয়াল বেশি টাফ, একটা মেশিন ম্যাটেরিয়াল বেশি কম টাফ, তাই না? সো যে ম্যাটেরিয়ালকে ভাঙতে বেশি এনার্জি খরচ হয় সেটাকে আমরা বলবো বেশি টাফ। অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করলে যার যেটা ম্যাক্সিমাম ফোর্স সাস্টেইন করতে পারে সেই ম্যাটেরিয়ালটাকে আমরা বলবো টাফ ম্যাটেরিয়াল। যেটা কম ম্যাটেরিয়াল সাস্টেইন করতে পারে সেটাকে আমরা বলবো লেস টাফ ম্যাটেরিয়াল। সো টাফ ম্যাটেরিয়াল কোনটা সেটা কিভাবে, সেটা বোঝার জন্য খুব ইজি একটা ওয়ে আছে, সেটা হলো যে স্ট্রেস স্ট্রেন কার্ভের নিচেই আমরা যার এরিয়াটা বেশি, আমরা যদি এটাকে গ্রেড আউট করে দিই বা এটা কালারফুল করে দিই তাহলে দেখবো যে যার এরিয়া সারফেস এরিয়া বেশি সেই ম্যাটেরিয়ালটা আসলে টাফনেসও বেশি। সো সবুজ কার্ভের নিচে দেখো এরিয়া বেশি, সো এটা লার্জ টাফনেস, এই মেটালের টাফনেসটা বেশি। আর নীলেরটা দেখবা যে স্মল টাফনেস, যেমন সিরামিকের টাফনেস হলো কম। ঠিক আছে, মেটালের থেকে বেশি লোড সাস্টেন করতে পারে না। লোড দিলে মেটাল তো কিছুক্ষণ বেঁকে যায় আর ইট জাস্ট ক্র্যাকস, এটা ভেঙে যায়, ডিরেক্টলি ভেঙে যায়। আবার এই যে নিচে লাল যে অংশটা দিয়ে দেখানো হয়েছে, দেখো যে এরকম যদি কোনো কিছু হয়, দেখো এর এরিয়াটা কম। ঠিক আছে, এর থেকে স্ট্রেন বেশি নিছে বাট স্ট্রেস খুব একটা নিতে পারে নাই। সো দ্যাট কলস টু দিস টাইপ অফ প্রবলেম, তাই না? ভেরি স্মল টাফনেস। আরেকটা বিষয় আছে ব্রিটল। ব্রিটল মানে হলো ভঙ্গুর। ঠিক আছে, সো ব্রিটল ইলাস্টিক এনার্জির সাথে আসলে রিলেটেড, তাই না? ব্রিটল ম্যাটেরিয়াল মানে তার হলো ইলাস্টিক প্রপার্টি খুবই কম। যেমন সিরামিক বা কাঁচ, এগুলো হলো ব্রিটল ম্যাটেরিয়াল, অর্থাৎ ফেলে দিলে ভেঙে যাবে বা চাপ দিলে ভেঙে যাবে, ফোর্স অ্যাপ্লাই করলে ভেঙে যাবে, এরা ডিফর্মেশনের ধাপ ধাপবে না। আর ডাকটাইল ম্যাটেরিয়াল হলো ইলাস্টিক প্লাস প্লাস্টিক এনার্জি লাগবে, অর্থাৎ ইলাস্টিক এবং প্লাস্টিক এনার্জি কম্বাইন্ড এনার্জি। সো দ্যাট ইজ মোর টাফ। এবং ডাকটাইল ম্যাটেরিয়াল হলো, যেমন মেটাল গুলো হলো ডাকটাইল। সো সব মেটালই ডাকটাইল, বাট কম বেশি আছে, তাই না? কপার যেমন ম্যাক্সিমাম মোস্টলি ডাকটাইল ম্যাটেরিয়াল। সো সেক্ষেত্রে ডাকটাইল এবং ব্রিটল ব্যাপারটা হলো একটা আরেকটার অপোজিট। আর হার্ডনেস হলো কোনো বস্তুর, বলবা যে স্যার টাফনেস তো পড়লাম, টাফনেস আর হার্ডনেস এর মধ্যে তাহলে পার্থক্য থাকলো। সো দ্য থিং ইজ হার্ডনেস এবং টাফনেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ইন টার্মস অফ ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, হার্ডনেস বলতে আমরা বলবো যে পার্মানেন্ট ইন্ডেন্টেশনের রেজিস্ট্যান্স ক্ষমতাকে আমরা বলবো হার্ডনেস, তাই না? তার মানে কোন একটা মেটেরিয়াল আছে আমাদের, ধরো এই মেটেরিয়ালটাকে আমরা একটা 10 মিলিমিটার স্কয়ার বল দিয়ে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাই না? আরেকটা মেটেরিয়ালকে হচ্ছে একই কাজ করলাম। তো একটা ধরো অ্যালুমিনিয়াম, আর একটা ধরো কপার। আচ্ছা, অ্যালুমিনিয়াম কপার বাদ দিই, ধরো একটা ধরো স্টিল আর একটা ধরো কপার। তাইলে আমরা যদি সেম ফোর্স অ্যাপ্লাই করি এরকম একটা ছোট্ট ইন্ডেন্টেড বল দিয়ে, তাহলে কোনটার ডেপথ বেশি হবে? একটা স্টিল আছে আর একটা কপার আছে, দুটাই তোমরা চিনো, সেই জন্য বললাম কোনটার ডেপথটা বেশি হবে, কোনটার ভেতরে বেশি বসে যাবে বলটা। কি কারো কোনো আইডিয়া নেই? কপারে যাওয়ার কথা। কপারে যাওয়ার কথা, কারণ কপার হলো খুবই নরম। ঠিক আছে, সো এর হার্ডনেসটা আসলে কম। সো দিস ইজ দ্য মেজার। হার্ডনেস মেজারমেন্ট করার আসলে অনেক ওয়ে আছে। তারপরে রকওয়েল টেস্ট, তারপরে এখান থেকে ডিজাইন
ফ্যাক্টর ক্যালকুলেশন করার একটা ব্যাপার আছে। তো এইটা হলো তোমাদের ওই যে স্যার আছেন বা সাকিব স্যার, এটা ওনার পার্টে পড়ানোর কথা। সো আমি যদিও এখানে দিয়ে রাখছি, বাট তোমাদের এটা এখানে আমি আর দেখাবো না, ঠিক আছে? রকনেল হার্ডনেস টেস্ট, গ্রিনেল হার্ডনেস টেস্ট, এগুলো টেস্ট উনি দেখাবেন, ঠিক আছে? বাট আমার যেহেতু প্রপার্টি পড়ানোর কথা, এই হার্ডনেস পর্যন্তই আমার এখানের এই লেকচারটা শেষ হতো। মেটেরিয়ালের যে প্রপার্টি, দিস ইজ দ্য এন্ড, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি শিখতে পারলাম? স্ট্রেস, স্ট্রেন, ইলাস্টিক ডিফর্মেশন, প্লাস্টিক ডিফর্মেশন, ডাক্টিলিটি, ব্রিটেলনেস, টাফনেস এবং হার্ডনেস, এই সম্পর্কে কমন যে ম্যাটেরিয়ালের যে প্রপার্টি গুলো আছে সেগুলো আমরা জানতে পারলাম। এখন কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। রকনেসটা জানি কি বললেন, মানে ফোর্স অ্যাপ্লাই করলে? কোনটা বুঝি নাই? ওই স্যার রকনেস। হার্ডনেস, আমি তোমার প্রশ্নটা বুঝতে পারি নাই, তোমার প্রশ্নটা করো। স্যার এটা একটু আরেকবার বলেন তাই হবে। আচ্ছা, ধরো তোমার একটা মেটাল আছে, ঠিক আছে? এই মেটালের উপরে তুমি একটা মার্বেল বল রাখছো। মার্বেল বলটা তো কাচের হয়, তুমি এটাকে ধরো এটা স্টিলের তৈরি, ঠিক আছে? এবার এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে এই ম্যাটেরিয়ালের অবস্থা কি হবে? এখানে সুন্দর মতো এটা বসে যাবে না বলটার ভেতরে? জি স্যার। ওকে, তো বসে যখন যাচ্ছে তার মানে কি? অ্যাকচুয়ালি এ একটা ইন্ডেন্টেশন তৈরি করতেছে, তাই না? তার মানে এই মেটালটাকে একটু ডিফর্ম করে দিচ্ছে, একটা সার্টেন রেঞ্জে ডিফর্ম করে দিচ্ছে। এখন সব মেটাল কিন্তু সেম ভাবে ডিফর্ম হবে না। তুমি একই ফোর্স অ্যাপ্লাই করলে এক এক ধরনের ম্যাটেরিয়াল এক একটুকু ইন্ডেন্টেশন তোমার তৈরি করবে। যেমন ধরো কোনো ম্যাটেরিয়াল যদি আমরা করি যে ইন্ডেন্টেশন হলো কতটুকু, এতটুকু হলো, ঠিক আছে? আবার কোনো মেটালে কি হবে, ইন্ডেন্টেশন হবে বড়। সো তার মানে কি, এইটা একই ফোর্স অ্যাপ্লাই করছে, কিন্তু একটা তো ছোট ইন্ডেন্টেশন তৈরি হয়েছে, একটা তো বড় ইন্ডেন্টেশন তৈরি হয়েছে। তাহলে এখন হার্ডনেস কোনটার বেশি? জেটটার। যেটা ছোট ইন্ডেন্টেশন তৈরি হয়েছে সেটা হার্ডনেস তো বেশি, অবভিয়াসলি, কমন সেন্স, তাই না? তো আমরা সেইটাই বলতেছি যে আমরা কিভাবে হার্ডনেসটাকে বুঝতে পারবো, কোন ম্যাটেরিয়ালটা হার্ড, কোন ম্যাটেরিয়ালটা লেস হার্ড। হার্ডনেস বলতে আমরা সেজন্য বোঝাচ্ছি রেজিস্ট্যান্স টু পার্মানেন্ট ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে হলো ওই যে কত তৈরি করা, ঠিক আছে? অফ দ্য সারফেস, ইন্ডেন্টেশন কোনটাতে রেজিস্টিং বেশি? যেটা ছোট ইন্ডেন্টেশন মানে কি, এই ম্যাটেরিয়ালটা এই ইন্ডেন্টেশন তৈরিতে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে, বাট এই অতটা বাধা দিতে পারে না। সো সেটাকে আমরা বলতেছি হার্ডনেস। বোঝা গেছে? জি স্যার। এখানে দেখো একটা প্লট দেখানো হয়েছে ইনক্রিজিং হার্ডনেস এর। মোস্ট প্লাস্টিক হলো লেস হার্ড, আর ডায়মন্ড হলো দ্য মোস্ট হার্ডেস্ট ম্যাটেরিয়াল অন দিস আর্থ, ঠিক আছে? এর মাঝখানে অনেক কিছুই আছে, ব্রাস আছে, অ্যালয় আছে, কাটিং টুল আছে, নাইট্রাইট, স্টিল আছে, হার্ড ফাইল আছে। বাট এনিওয়ে, দ্য মোস্ট হার্ড ম্যাটেরিয়াল ইন দিস ইউনিভার্স ইজ ডায়মন্ড। আর প্লাস্টিক তো চেনো, তাই না? ইটস নট দ্যাট হার্ড। আর কারো কোনো কোশ্চেন? স্যার ডায়মন্ড কি লোহার চেয়ে অনেক শক্ত? অবশ্যই লোহার থেকে শক্ত। ইঞ্জিনিয়ারিং টার্মসে হার্ডনেস সবচেয়ে বেশি ডায়মন্ডের। ইন্ডেন্টেশন মানে কি স্যার, খাঁজ তৈরি করা এরকম? ক্ষত তৈরি করা বা খাদ তৈরি করা। ইন্ডেন্টেশন মানে যদি না বুঝো, প্লিজ কিপ এ ডিকশনারি। অনেক শব্দের মানে হয়তো না বুঝতে পারো, সেটা ডিকশনারি থেকে খুঁজে বা গুগল করে বের করার ইচ্ছা থাকতে হবে, না হলে শিখতে পারবো না। সবাই মিডিয়াম ইংলিশ মিডিয়ামে পড়ে আসো নাই, আই নো দ্যাট, বাট 12 বছর ইংলিশ পড়ার পরে you should have some idea how to find out the word meaning, right? So
খুঁজে দেখবা, যখন কোনো মিনিং জানতে না পারো খুঁজে দেখবা, যদি তারপরে যদি না বুঝতে পারো তখন আমাকে আস্ক করবে, কোনো সমস্যা নেই, উইল মেক দ্যাট ক্লিয়ার। কারণ এখানে যেগুলো পড়ানো হয়েছে অনেকগুলোর মিনিং তোমাদের জানার কথা না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ডাক্টিলিটি এটা একটু দেখাবেন, ডাক্টিলিটি কি করে? ওই এটা একটু বের করেন ডাক্টিলিটি। ডাক্টিলিটি এটা আপলোড করা আছে, সো কারো যদি দেখতে ইচ্ছে করে যে আমি জাস্ট পড়বো, তো তুমি ওইটা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো, বাট যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ পড়ার জন্য তো আসলে তোমাদের পিডিএফ দেওয়া আছে। আর তোমাদের যে বইটা অ্যাভনারের যে বইটা সাজেস্ট করা হয়েছে, সেই বইয়ে এরকমের টপিক দিয়ে ডাক্টিলিটি দিয়ে এগুলো সব এক্সপ্লেইন করা আছে, আমি যেগুলো বলছি এগুলো সব বলা আছে, সো অ্যাভনারের বইটা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এখান থেকে? না স্যার। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।